আসসালামু আলাইকুম। ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে আমরা গত লেকচারগুলোতে বা বিভিন্ন সময় আমরা বলেছি ইনসুলিন রেজিস্ট্যান্স আমাদের শরীরে কী কী জটিলতা তৈরি করে। তো আমরা সেটারই একটা পিকচারিয়াল মানে চিত্রের মাধ্যমে আমরা দেখি যে ইনসুলিন রেজিস্ট্যান্স হলে আমাদের শরীরে মানে এটা কীভাবে ইফেক্ট ফেলে বা কোন কোন এরিয়াতে সমস্যা তৈরি হয়। তো আমরা প্রথমে দেখছি যে ওবেসিটি। হ্যাঁ, আমরা জানি যে ওবেসিটি একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, যে মেদবাহুল্য বা মোটা হয়ে যাওয়া, এটা ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে সার্কোপেনিয়া হচ্ছে মাসেলগুলো ওয়াস্টিং হয়ে যাচ্ছে। আমাদের যে স্কেলেটাল মাসেলগুলো আছে, হ্যাঁ, আমরা যেই মাসেল ঐচ্ছিক পেশি যেটা বলি, যেটার কারণে আমরা হাত পা নাড়াচাড়া করতে পারি, বা ইচ্ছাধীন যে আমাদের পেশিগুলো আছে, হ্যাঁ, সেগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, মানে শুকিয়ে যাচ্ছে। এবং হাড্ডি চর্মসার যে বিষয়টা, অনেক সময় এই সার্কোপেনিয়া বা মাসটা কমে যায়। তারপর ডিসলিপিডেমিয়া আমরা জানি যে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এলডিএল, এইচডিএল এগুলোর যে ভারসাম্য থাকে শরীরে, এগুলোর ইমব্যালেন্স হয়ে যায়। খারাপ কোলেস্টেরল, খারাপ ফ্যাট বেড়ে যায় এবং ভালো কোলেস্টেরল, এইচডিএল এটা কমে যায়। হাইপারটেনশন, আমরা ইম্পর্টেন্ট এখানে মেসেজ হচ্ছে যে আমরা জানি যে 95% হাইপারটেনশনের কজ কিন্তু আমাদের মেডিকেল বই পুস্তকেও লেখা আছে যে এটা কারণ জানা যায় না। বাট আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স যেটা খুব ইম্পর্টেন্ট, এটা নতুন মানে রিসার্চ, যে ইনসুলিন রেজিস্ট্যান্স যখন আপনি ভালো করতে পারবেন বা ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে যখন বেরিয়ে আসতে পারবেন, তখন 95% ক্ষেত্রে আপনার এই হাইপারটেনশনটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং এটা আমরা ফ্রিকোয়েন্টলি দেখতেছি যে যখন কোনো পেশেন্টের ইনসুলিন অনেক হাই থাকে এবং স্পেশালি তার অন্যান্য কোনো অর্গানিক কোনো প্রবলেম নাই, স্পেশালি যা মেজর কোনো হার্ট ডিজিজ, মেজর কোনো ব্রেন ডিসফাংশন অথবা কিডনি প্রবলেম নাই, সেক্ষেত্রে ইনসুলিন কমে আসার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে প্রেশারটা নর্মাল হয়ে যাচ্ছে। সো এটা ডিরেক্টলি লিঙ্ক ইনসুলিন বেশি থাকার সাথে প্রেশার বেশি হওয়ার। ঠিক আছে। অ্যাথেরোস্ক্লেরোসিসটা হচ্ছে আমাদের আর্টারি বা মানে ব্লাড ভেসেল আছে, সেখানে এটাকে স্ক্লেরোসিস হয়ে যাচ্ছে। স্ক্লেরোসিস মানে ফাইব্রাস টিস্যু ডেভেলপ হয়ে সেটার যে পাইপলাইনের যে ডায়ামিটার সেটা ন্যারো হয়ে যাচ্ছে, এটা স্টিফেনিং বা হার্ড হয়ে যাচ্ছে, যে কারণে রক্তের প্রবাহটা বিঘ্ন হচ্ছে এবং প্রেশার জেনারেট করতেছে, রক্তনালীটা অনেক হার্ডেনিং হয়ে যাচ্ছে, হ্যাঁ, বা ইলাস্টিসিটিটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং এটার কিন্তু একটা ইনফ্লামেশনের একটা সাইট হিসেবে বিবেচিত হয়, এবং সেখানে পরবর্তীতে যে কোনো সময় ইনফ্লামেশন হয়ে সেখানে থ্রোম্বাস ফর্মেশন হয়ে থ্রোম্বাসটা পরে মেজর করোনারি আর্টারিতে হলে ওখানে হার্ট অ্যাটাক হয়, ব্রেনে হলে স্ট্রোক হয়, বিভিন্ন এরিয়াতে এটা রিফ্লেকশন আমরা দেখি। এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা সবাই জানি ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হয় টাইপ 2 ডায়াবেটিস, হ্যাঁ, যেটা আমাদের এখন মহামারী হিসেবে সারা বিশ্বব্যাপী এটা দেখা যাচ্ছে। এই বিষয়টা নিয়ে আমরা বিভিন্ন ভিডিও করেছি, আমার রিকোয়েস্ট থাকবে সেই ভিডিওগুলো দেখা। এবং টাইপ 2 ডায়াবেটিসটা আমরা জাস্ট ইনসুলিন বেড়ে যাওয়ার কারণে হয় এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হয়। সুতরাং টাইপ 2 ডায়াবেটিসের ট্রিটমেন্ট করতে গেলে আমাদের মেডিসিন বা যেটি আমরা অ্যাপ্লাই করি না কেন, আমাদের মূল টার্গেট থাকবে ইনসুলিনকে কমিয়ে আনা। হ্যাঁ, আমাদের যে ট্রিটমেন্টটা আমরা দেই সেটা কি মানে কিসে টার্গেট করে দিই, আমরা হচ্ছে ইনসুলিনটা ব্লাডে যখন অনেক বেশি দেখি, ইনসুলিনটা কমিয়ে আনার জন্য তার মেডিসিন লাগলে মেডিসিন দেই, তারপরে হচ্ছে তার লাইফস্টাইল চেঞ্জ করি, তাকে হেলদি ফুডে নিয়ে যাই, ঠিক আছে, তার স্ট্রেস কমাই, তারপর টক্সিন থাকলে টক্সিন রিমুভ করি, বিভিন্ন ওয়েতে। তো এইভাবে তার টাইপ 2 ডায়াবেটিস থেকে রোগীকে বের করে আনা হয়। সুতরাং ইনসুলিন রেজিস্ট্যান্সটা টাইপ 2 ডায়াবেটিসের সাথে ডিরেক্ট লিঙ্ক। এরপরে কার্ডিওভাস্কুলার ডিজিজ হচ্ছে হার্ট এবং ব্লাড ভেসেল রিলেটেড ডিজিজ, যেটা আমরা পরের স্লাইডে আরও বিস্তারিত বলবো। তারপর স্ট্রোক, ব্রেনে যে স্ট্রোক হয় যেটার কারণে আমাদের প্যারালাইসিস হয়ে যায়, হ্যাঁ, তো সেটাও ইনসুলিন রেজিস্ট্যান্সের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অস্টিওপোরোসিস হচ্ছে আমাদের হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, হ্যাঁ, হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, ক্যালসিয়াম ফসফেটের যে ইমব্যালেন্স, হ্যাঁ, এবং ওই ইমব্যালেন্সটা এটাও রেসপন্সিবল ইনসুলিন রেজিস্ট্যান্সের সাথে। ইনসুলিন যখন বেশি থাকে তখন এই ক্যালসিয়াম ফসফেটের যে রেশিও বা মিনারেলাইজেশন যে প্রক্রিয়া সেটাতে বিঘ্ন হয়, এবং এই কারণে বোনসের মধ্যে ক্যালসিয়াম ফসফেটের ইমব্যালেন্স হওয়ার কারণে সেটা মানে নাজুক হয়ে যায়, হ্যাঁ, সেটা গ্যাপ তৈরি হয়ে যায়, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি দেখা যায় এবং হাড়গুলো ভঙ্গুর হয়ে যায়, ফ্র্যাজাইল হয়ে যায়, যে কারণে অস্টিওপোরোসিস প্রবলেমটা হয়। এরপরে হচ্ছে জার্ড হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। আমরা খাওয়ার পরে গ্যাস উঠে, বুক জ্বালাপোড়া করে, হ্যাঁ, মানে বেলচিং উঠে,
তারপর এই সমস্যাগুলো যে দেখা যায়, যে কারণে আমরা হরহামেশা প্রচুর অ্যান্টাসিড বা পিপিআই বা ওমিপ্রাজল বা বিভিন্ন জাতীয় ওষুধ এগুলো খাচ্ছি, হ্যাঁ, কন্টিনিউয়াস। কিন্তু যখন আপনি ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমিয়ে আনতে পারবেন, 10% ক্ষেত্রে দেখা যাবে যে আপনি জার্ডের প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারতেছেন। ফ্যাটি লিভার, এটাতে খুবই ইম্পর্টেন্ট। ফ্যাটি লিভার স্পেশালি যেটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, সেই ফ্যাটি লিভার ডাইরেক্ট আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সের সাথে সম্পর্কিত। এবং আমি কয়েকটা কেসও আপনাদের সামনে দিয়েছি যে আমরা অনেক পেশেন্টকে দেখেছি টাইপ মানে গ্রেড 2 ফ্যাটি লিভার, গ্রেড 3 ফ্যাটি লিভার, গ্রেড 1 ফ্যাটি লিভার। তো সেই সব অবস্থা থেকে জাস্ট পরীক্ষা করে দেখলাম তার ফাস্টিং ইনসুলিন অনেক হাই। তখন তার ফাস্টিং ইনসুলিনটা যখন আমরা কমিয়ে আনলাম মেডিসিন, লাইফস্টাইল এবং তার ফুড হ্যাবিট চেঞ্জের মাধ্যমে, এবং তখন দেখা গেল যে তার ফ্যাটি লিভার পুরাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু একটা ম্যাথমেটিক্সের মতো, আপনি এটা মানে যে কেউ যদি এই সূত্রটা বুঝে তাহলে কিন্তু সে এই ফ্যাটি লিভার থেকে বেরিয়ে আসতে পারবে। এরপর হচ্ছে গাউট হচ্ছে ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে। ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আমাদের এই যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে গাউট। আমরা জানি গাউট হলে আমাদের বিভিন্ন জয়েন্টে পেইন হয়, গ্রেড 2-তে পেইন হয়, মাসেল পেইন হয়। তো এই ইউরিক অ্যাসিডটা এটা হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড এবং এটিপি যেটা মাইটোকন্ড্রিয়াতে তৈরি হয় সেটার এন্ড প্রোডাক্ট হিসেবে এই ইউরিক অ্যাসিড তৈরি হয়। তো সেখানে দেখা যাচ্ছে যদি আমরা গ্লুকোজ মেটাবলিজমে চলি এবং যেটার ফলশ্রুতিতে ইনসুলিন বেশি হয়, সেটার প্রভাবে কিন্তু আমাদের বডিতে ইউরিক অ্যাসিড বেড়ে যায়। তো যখন আপনি ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমায় দিবেন, ইউরিক অ্যাসিড কমে যাবে এবং আপনার অনেক পেইন ফ্রি লাইফ লিড করতে পারবেন। সো এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইউরিক অ্যাসিডের সাথে ইনসুলিনের রিলেশন। ওকে, ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে আমরা পুরুষদের যেটা হয়, যেটা স্পেশালি ডায়াবেটিস রোগীরা তো ফ্রিকোয়েন্টলি এটা ফেস করেন, এবং অন্যান্যদেরও যদি যখন দেখবে ইরেকটাইল ডিসফাংশন মানে লিঙ্গ উত্থানজনিত সমস্যা, বা অল্পতেই আমরা বাংলায় যেটা বলি ধ্বজভঙ্গ, বা মানে যৌন সঙ্গম ঠিকমতো করতে না পারা, দুর্বলতা, হ্যাঁ, অল্পতে নিস্তেজ হয়ে পড়ে যাওয়া, এই যে বিষয়গুলো, এগুলো যারই থাকবে তারে কিন্তু সন্দেহ করতে হবে যে হয়তো তার ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে গেছে। তো সঙ্গে সঙ্গে তাকে টেস্টে যেতে হবে, ইনসুলিন টেস্ট করতে হবে। ওকে, ম্যালিগনেন্সিস হচ্ছে আমরা আগের স্লাইডগুলোতে বলেছি যে বিভিন্ন ধরনের ক্যান্সার এই ইনসুলিন বা সুগার টক্সিসিটি কারণে ইনসুলিন বাড়ে, ইনসুলিনের প্রভাবে এই বিভিন্ন ম্যালিগনেন্সি, সেটা ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, হ্যাঁ, তারপর রেকটাল ক্যান্সার, প্যানক্রিয়েটিক, হ্যাঁ, স্টোমাক, বিভিন্ন এরিয়াতে ক্যান্সারগুলো হয় এবং এটার সাথে ইনসুলিন রেজিস্ট্যান্সের সম্পর্ক আছে। কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স হলে ইনফ্লামেশন বাড়ে, সেলুলার মেটাবলিজমগুলো ঠিকমতো হয় না। সেলুলার মেটাবলিজম না হলে আমার সেল যখন অ্যাবনর্মাল অ্যাটিটিউড করতে থাকে বা ক্রনিক স্ট্রেসে যখন ভুগতে থাকে, তখন কিন্তু তার যে নিউক্লিয়ার সাইটোপ্লাজমের রেশিও সেখানে যে কোনো কারণে অ্যাবনর্মালিটি দেখা যায়। এবং এপিজেনেটিক্স নামে একটা বিষয় আছে, যেটা আসলে এই আলোচনাতে আমি বিস্তারিত যাচ্ছি না, সেটা নিয়ে আরেকটা ভিডিওতে আলোচনা করব। তো সেই জায়গাতে প্রবলেম হয় এবং খারাপ জিনগুলো ট্রিগার হয়, এবং আলটিমেটলি এন্ড প্রোডাক্ট হিসেবে, এন্ড রেজাল্ট হিসেবে আমাদের সেলুলার ডিসফাংশনের এন্ড রেজাল্ট হিসেবে এই ক্যান্সারগুলো জন্ম হয়। তো এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। পিসিওএস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, মহিলাদের হচ্ছে। তো পলিসিস্টিক ওভারি সিনড্রোম হলে দেখা যাচ্ছে যে আমাদের ওভারিতে বিভিন্ন সিস্ট হচ্ছে, মাল্টিপল সিস্ট হচ্ছে, সেটা ইনসুলিন রেজিস্ট্যান্সের সম্পর্কিত। আর এরপর হচ্ছে স্লিপ অ্যাপনিয়া হচ্ছে ঠিকমতো ঘুম হচ্ছে না, হ্যাঁ, বা ঘুমের মধ্যে হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, লাফ দিয়ে উঠতেছে, ঠিক আছে। যদি এরকম ধরনের সিমটম হয়, নাক ডাকে, তারপর হচ্ছে আপনার রাতের বেলা হয়তো বাংলায় বলে যে বোবায় ধরে, এরকম বিভিন্ন সমস্যা আমরা ফেস করি। তো এই ধরনের সমস্যা যদি কেউ ফেস করে তাকে কিন্তু ইনসুলিন টেস্ট করতে হবে। এরপর হচ্ছে কগনিটিভ ডিক্লাইন টাইপ 3 ডায়াবেটিস, হ্যাঁ। এই টার্মটা টাইপ 3 ডায়াবেটিসটা আবার কি? টাইপ 3 ডায়াবেটিসটা হচ্ছে আমাদের যে অ্যালঝেইমার্স ডিজিজ আছে সেটার আরেকটা নাম হচ্ছে টাইপ 3 ডায়াবেটিস। তো এটাও ইনসুলিন রেজিস্ট্যান্সের সম্পর্কিত। তো ইনসুলিন রেজিস্ট্যান্স ঠিক করলে অ্যালঝেইমার্স ডিজিজ থেকে রোগীরা অনেকাংশে বেরিয়ে আসে। তো অ্যালঝেইমার্স ডিজিজে কিন্তু বর্তমানে খুব ভালো কোনো ট্রিটমেন্ট নেই, হ্যাঁ। সুতরাং এগুলো সব লেটেস্ট রিসার্চ এবং সবগুলোর রুট কজ হচ্ছে ইনসুলিন, হ্যাঁ। ইনসুলিন হচ্ছে রুট কজ। তাহলে ইনসুলিনের ইফেক্ট দেখেন সারা শরীরে কিভাবে ফেলছে। সুতরাং এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ওকে, আচ্ছা, সো আমরা কার্ডিয়াক যে ডিজিজগুলো হয় সেগুলো থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, আমাদেরকে ইনসুলিনটা কমিয়ে রাখতে হবে শরীরে। ওকে, বিভিন্ন ডিজিজের নাম দেওয়া আছে, তো আপনারা দেখে নিতে পারেন। আমি জাস্ট এখানে কয়েকটা ডিজিজ বলতে পারি। কার্ডিও মেটাবলিক ডিজিজ, হ্যাঁ, এখানে বলা হয় ওয়েস্টার্ন ডিজিজ, হ্যাঁ।
এটাকে বলা হয়, সো এটাকে বলা ওয়েস্টার্ন ডিজিজ। হ্যাঁ, তো কার্ডিও মানে হার্ট রিলেটেড, হার্ট এবং ব্লাড ভেসেল, হার্ট থেকে যে ভেসেলগুলো বের হয় সেগুলোতে প্রবলেম, বিভিন্ন ব্লাড ভেসেল বিভিন্ন এরিয়াতে, এটা এরিয়া ওয়াইজ আপনার রুট কজের দিকে খেয়াল করতে হবে। আমাদের আসলে চিকিৎসাটা এখন হতে হবে প্রোঅ্যাক্টিভ চিকিৎসা, নট রিঅ্যাক্টিভ চিকিৎসা। প্রোঅ্যাক্টিভ চিকিৎসা হচ্ছে আপনাকে যখন মূল ফান্ডামেন্টাল কজগুলো আপনি ট্রিটমেন্ট করবেন তখন আপনার আউটকাম বা ইফেক্টগুলো ঠিক হয়ে যাবে। তো আমরা রুট কজে ফোকাস করতে হবে এবং সেই কেন্দ্রিক চিকিৎসাটা আমাদেরকে দিতে হবে। তো রুট কজ আপনার ইনসুলিন কমিয়ে আনবেন। তো ব্লাড ভেসেল, সারা শরীরের ব্লাড ভেসেলে কিন্তু একই ঘটনা ঘটে। তো এরিয়া ওয়াইজ বিভিন্ন রোগের নাম হয়। হার্টে হলে হার্ট অ্যাটাক, হ্যাঁ, কিডনিতে হলে নেফ্রোপ্যাথি, চোখে হলে রেটিনোপ্যাথি, হ্যাঁ, নার্ভাস সিস্টেমে হলে নিউরোপ্যাথি, তারপর পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ, হাত পা লিমসে যে আর্টারিগুলো আছে সেখানে সমস্যা হলে হয়, এই যে গ্যাংগ্রিন হয়, ডায়াবেটিক ফুট হয়, পা কেটে ফেলে দিতে হয়, এগুলো হচ্ছে পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজের বহিঃপ্রকাশ। পিনাইল ইরেকটাল ডিসফাংশন, আমাদের পেনিস বা লিঙ্গে যখন ব্লাড ভেসেলগুলো ন্যারো হয়ে যায়, ঠিকমতো ব্লাড সার্কুলেশন পায় না, তখন সেই ইরেকশন প্রবলেম হয়, যেটা আমরা ফ্রিকোয়েন্টলি ডায়াবেটিক রোগীদের পাচ্ছি। তারপর হাইপার টেনশন আমরা বলছি, পেরোনিস ডিজিজ, এটা পিনাইল পার্টে হয়, হেমোরয়েড, পাইলস, পার্কিনসন, কারণ পাইলসটা হয় হচ্ছে পোর্টাল হাইপার টেনশন হলে। পোর্টাল হাইপার টেনশন মানে যকৃত, কোলন এবং লিভারে যেই ব্লাড সার্কুলেশন, যে নিউট্রিশনগুলো কোলন থেকে যেই ব্লাড ভেসেলের মাধ্যমে লিভার আসে সেটাকে বলা হয় পোর্টাল ভেইন। হ্যাঁ, পোর্টাল ভেইন, পোর্টাল আর্টারি, সেইখানকার সার্কুলেশনে যখন প্রেশার জেনারেট করে এই ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে, ওইটার ইফেক্ট কিন্তু হেমোরয়েড বা পাইলস। ঠিক আছে, সুতরাং পাইলসের রোগীরাও এখানে ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমিয়ে আনলে পাইলস কিন্তু, সেই প্রেশারটা কমে যাচ্ছে, পাইলস কিন্তু রিগ্রেস করে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। তো পার্কিনসন ডিজিজ, ব্রেনের সমস্যা, ভেরিকোজ ভেইন, আঁকাবাঁকা শিরা, ডিপ ভেইন থ্রম্বোসিস, যে শরীরের ভিতর যে গভীরে যে ভেইনগুলো আছে সেগুলোতে থ্রম্বাস তৈরি হয়, পালমোনারি এম্বোলিজম, মাইগ্রেন, এই সমস্যাগুলো কার্ডিয়াক রিলেটেড। আর মেটাবলিক রিলেটেড ডিজিজের মধ্যে ছবিতে আগের স্লাইডে এটা আলোচনা করা হয়েছে যে ওবেসিটি, ডায়াবেটিস, মাইটোকন্ড্রিয়াল ডিজিজ, ডিসলিপিডেমিয়া, জেস্টেশনাল ডায়াবেটিস মানে হচ্ছে প্রেগনেন্সির সময় যে ডায়াবেটিসটা হয় এটা, জার্ড, গল স্টোন, হ্যাঁ, পিত্ত পাথরের একটা রেসপন্সিবল, রেনাল স্টোন, কিডনি পাথর, রিঙ্কেলস, এজেস, যারা অল্পতেই বুড়িয়ে যায়, বার্ধক্য হয়ে যায়। আমরা অনেক সময় দেখি, জাস্ট ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমরা দেখি যে সিনেমা নায়ক নায়িকারা বা যারা ওয়েল মেনটেন করে, ঠিক আছে, যারা এই অতিরিক্ত সুগার, অতিরিক্ত ইনসুলিন শরীরে প্রডিউস করতে দেয় না, তারা কিন্তু কম্পারেটিভলি অনেক হেলদি, অনেক ইয়াঙ্গার লাগে একই বয়সের লোকদের তুলনায়। তো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। ক্যান্সার বলা হয়েছে, মেটাবলিক সিনড্রোম, পিসিওএস, ফ্যাটি লিভার, ডাইভার্টিকুলার ডিজিজ, অ্যালজিমার্স ডিজিজ, এগুলো হচ্ছে মেটাবলিক রিলেটেড ডিজিজ। হ্যাঁ, সবগুলোরই কজ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। এবার ডিজিজ, বিভিন্ন ডিজিজ হচ্ছে অটোইমিউন ডিজিজ, অস্টিওপোরোসিস, অ্যাপেন্ডিসাইটিস, হরমোনাল ডিসফাংশন, কনস্টিপেশন, মুড ডিসঅর্ডার, হ্যাঁ, স্কিন ডিসঅর্ডার, সার্কোপেনিয়া, ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস, ডেন্টাল ক্যারিস, দাঁতের ক্ষয় হয়ে যাওয়া, দাঁতের মাড়ি এফেক্টেড হওয়া, দাঁত ক্ষয় হয়ে যাওয়া, ডেন্টাল ক্যারিস, স্লিপ অ্যাপনিয়া, অ্যাজমা, রেস্টলেস লেগ সিনড্রোম মানে রাতের বেলা পা অস্থিরতা, হ্যাঁ, পা চাবায়, কামড়ায়, পা ধুয়ে ফেলতে হয়, জ্বালাপোড়া করে, এই সমস্যাগুলো, এজিং, এই সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, সুতরাং এই সবগুলোরই রেসপন্সিবল মূল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। সুতরাং আমাদেরকে অবশ্যই এই রুট কজ, এটা হচ্ছে রুট কজ, হ্যাঁ, এই রুট কজকে ট্রিটমেন্ট করতে হবে, নট দ্য আউটকামকে ট্রিটমেন্ট করে আপনি শেষ করতে পারবেন না। আপনি কয়টা ট্রিটমেন্ট করবেন, এটা ট্রিটমেন্ট করবেন আরেকটা হচ্ছে, এটা ট্রিটমেন্ট করছেন এটা হচ্ছে, এটা ট্রিটমেন্ট করছেন এটা হচ্ছে, এটা ট্রিটমেন্ট করছেন এটা হচ্ছে। তো এইভাবে তো আসলে রুট কজে হাত না দিলে আপনার ট্রিটমেন্ট করে তো জাস্ট কী বলবো আর কি, হ্যাঁ, বেশি কিছু বলার নেই। তো এটা খেয়াল রাখতে হবে আর কি। ঠিক আছে, এরপরে আমরা দেখি যে ইনসুলিন রেজিস্ট্যান্সটা আমরা চিনলাম, সমস্যাগুলো দেখলাম। তো ইনসুলিন রেজিস্ট্যান্স আমরা কীভাবে আইডেন্টিফাই করব, ল্যাব টেস্টের মাধ্যমে। ঠিক আছে, তো আমরা প্রথমে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা আমরা জানি যে ফাস্টিং গ্লুকোজ বা ফাস্টিং ব্লাড সুগার আমরা টেস্ট করি। সেখানে মার্কারগুলো দেওয়া আছে যে ফাস্টিং ব্লাড সুগার যদি আমার 125 মিলিগ্রাম পার ডেসিলিটারে বেশি যদি হয়ে যায়, তাহলে আমাদের বুঝতে হবে যে ইনসুলিন রেজিস্ট্যান্স আমাদের শরীরে আছে। হ্যাঁ, হিমোগ্লোবিন A1C হচ্ছে, যদি হিমোগ্লোবিন A1C পার্সেন্টেজটা হচ্ছে আমাদের 3 মাসের একটা অ্যাভারেজ ব্লাড গ্লুকোজের একটা রিপ্রেজেন্টেশন আমাদের পাওয়া যায়। এটা যদি আমাদের 1%ও বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের কার্ডিওভাস্কুলার রিস্ক অনেক বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা একটা গুড ইন্ডিকেটর, অ্যাডভান্সড গ্লাইসেমিক এন্ড প্রোডাক্টের একটা গুড ইন্ডিকেটর, এটাকে সংক্ষেপে বলা হয় AGEs। ঠিক আছে, তো এখানে
এটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট বায়োমার্কার, বিকজ এটা অনেক লম্বা সময়ের একটা অ্যাভারেজ আপনার একটা ক্যালকুলেশন দিচ্ছে, হ্যাঁ, নিয়ার অ্যাবাউট 3 মান্থস। তো এটা 5.5-এর উপরে যদি পাওয়া যায় তাহলে ডেফিনেটলি আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। তো ইউ হ্যাভ টু go for fasting insulin and must reduce it by applying different modalities. এরপরে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি আমার পেশেন্টকে সবসময় বলি এবং খুবই জোর দিই, এবং এটা সব চিকিৎসকদেরই জোর দেওয়া উচিত, কারণ এটা একটা রুট কজ, এটা হচ্ছে রুট কজ। তো রুট কজটা হচ্ছে ফাস্টিং ইনসুলিন। হ্যাঁ, ফাস্টিং ইনসুলিনটা যদি বেশি হয়ে যায় তাহলে কার্ডিওভাস্কুলার বা অন্যান্য প্রবলেমগুলো খুব বেশি। তো এটার লেভেলটা খুবই ইম্পর্টেন্ট। ফাস্টিং ইনসুলিন যদি লো রিস্ক 5-এর নিচে নামায় রাখতে পারি তাহলে রিস্ক খুবই কম, মানে ধরা যাচ্ছে যে আপনি পুরো ফ্রি হয়ে যাবেন। এই কার্ডিও এতগুলো যে ডিজিজ আপনি যদি 5-এর নিচে নামাইতে পারেন ফাস্টিং ইনসুলিনকে, দেখবেন যে এই ডিজিজগুলো আপনার হওয়ার সম্ভাবনা অনেক 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 কমে যাবে। হ্যাঁ, 95-96 বা আমরা এক্স্যাক্ট বলবো না, কিন্তু মানে আপনি বলা যাবে যে এটা হওয়ার সম্ভাবনা নাই বললেই চলবে। মিডিয়াম রিস্ক হচ্ছে 5 থেকে 10, এবং 10-এর উপরে যদি আপনি ফাস্টিং ইনসুলিন পাওয়া যায় আপনি তখনই এটাকে অবশ্যই এটা কমিয়ে আনতে হবে। ঠিক আছে, আপনি কিন্তু ডেঞ্জার লেভেলে চলে যাচ্ছেন বা চলে গেছেন অলরেডি। ওকে, এরপরে হোমায়ার, এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, আপনারা দেখেছেন। হোমায়ারটা এই বিষয়টা কি, এটা হচ্ছে হোমিওস্ট্যাটিক মডেল অ্যাসেসমেন্ট অফ ইনসুলিন রেজিস্ট্যান্স। এটা হচ্ছে প্যানক্রিয়াসের যে বিটা সেল, হ্যাঁ, প্যানক্রিয়াসের যে বিটা সেল যেখান থেকে আমাদের ইনসুলিন রিলিজ হয়, এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা ফাস্টিং ব্লাড সুগার এবং ফাস্টিং ইনসুলিনের একটা সম্পর্ক বা রিলেশন এই ফর্মুলা দিয়ে বের করা যায়, এবং এইটা রিপ্রেজেন্ট করে ইনসুলিন রেজিস্ট্যান্সকে ডিরেক্টলি। এবং যদি এটা 2.9-এর বেশি আপনার হয়ে যায় তাহলে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স অনেক আছে এবং এটা আপনি হাই রিস্কে আছেন, লাল মার্ক দিয়ে বোঝা যাচ্ছে। আর 1.9-এর নিচে হলে আপনার সেফ জোনে আছেন। সুতরাং এটা আপনি টেস্ট করে, এবং এই রিলেটেড আমার ভিডিও আছে, দেখে নেবেন। তো এটা খেয়াল করতে হবে। টিজি আর এইচডিএল রেশিও, ট্রাইগ্লিসারাইড এবং এইচডিএল রেশিও, এটা অবশ্যই আপনাকে 2-এর নিচে রাখতে হবে। 4-এর উপরে উঠে গেলে বিপজ্জনক অবস্থায় আছেন। ইউরিক অ্যাসিড, এটা আমরা বলেছি এটা নিউক্লিক অ্যাসিড এবং এটিপি মেটাবলিজমের বাই প্রোডাক্ট, এটা আপনি 3.5-এর নিচে নামায় আনতে হবে। 5.5-এর উপরে যদি উঠে যায় তাহলে এটা আপনার মেজর প্রবলেম, এবং শরীরে যে বিভিন্ন বাত ব্যথা বা রুগীরা, ডায়াবেটিস রুগীরা যে ব্যথায় অস্থির হয়ে যায়, হ্যাঁ, ইউরিক অ্যাসিড টেস্ট করে দেখা যাচ্ছে অনেক বেশি। তো এটা তখন মূল কারণটা হচ্ছে ইনসুলিন কমিয়ে আনতে হবে। মূল কারণ ইনসুলিন, নট ব্লাড সুগার। ব্লাড সুগার ইজ দ্য আউটকাম অফ ইনসুলিন রেজিস্ট্যান্স। ওকে, সো আমরা ফলাফলের দিকে না তাকিয়ে কজ বা কারণের দিকে মনোযোগ দিতে হবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে ইনসুলিন টলারেন্স টেস্ট। এই টেস্টটা আমাদের খুব বেশি দেওয়া হয় না, এটা পরপর 2বার ইনসুলিন মেজার করা হয়, মানে গ্লুকোজ নেওয়ার পরে 3 ঘন্টা পর, 5 ঘন্টা পর 2বার নিয়ে ক্যালকুলেশন করা হয়। তো যাই হোক, আমরা যে টেস্টগুলো বললাম সেই টেস্টগুলো যদি আমরা করি তাহলে আমাদের কনফার্মেশন হয়ে যাবে। আর তার আগে যে ক্লিনিক্যাল সাইনগুলো আমরা আলোচনা করলাম সেগুলো যখন আপনাদের বা যদি কারোর মধ্যে থাকে বা আমাদের কারোর মধ্যে থাকে তাহলে আমরা অবশ্যই এই টেস্টগুলো করে চিকিৎসকের পরামর্শ নেব। এবং এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে মূল সমস্যাটাকে আইডেন্টিফাই করা। আবারও বলছি, কার্ডিওমেটাবলিক ডিজিজের অন্যতম কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। সো ইনসুলিন রেজিস্ট্যান্স আপনার চিনতে গেলে পরীক্ষাগুলো করতে হবে, এবং সমস্যা থাকবে এবং লক্ষণগুলো থাকবে, পরীক্ষা করবেন এবং চিকিৎসকের পরামর্শ নেবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।